বিশ্বজুড়ে এক বছরের রেকর্ড ৩৫০ দাতব্য কর্মী নিহত, অগ্রহণযোগ্য বলছে জাতিসংঘ। কারাবন্দী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের। ইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। এবং রাশিয়ায় ৬২০ ড্রোন হামলা ইউক্রেনের, রুশ হামলায় ইউক্রেনে নিহত ১০। দর্শক দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি রুমু ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বিশ্বজুড়ে গত বছর অন্তত ৩৫০ জন দাতব্য কর্মী নিহত হয়েছেন। এই কর্মীদের বৃহৎ একটি অংশ প্রাণ হারিয়েছেন গাজা ও সুদানে। এই পরিসংখ্যান প্রকাশ করে মানবিক সহায়তা কর্মীদের উপর হামলার ঘটনাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে অভিহিত করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা। তবে প্রাণহানির সংখ্যা ২০২৪ সালের চেয়ে কিছুটা কম। ওই বছর বিশ্বজুড়ে ৩৭৭ জন ত্রাণকর্মী প্রাণ হারিয়েছিলেন বলে জানিয়েছে সংস্থাটি। তারা বলেছে, টানা তৃতীয় বছরের মতো দাতব্য কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে ওঠা গাজাতেই কেবল নিহত হয়েছেন প্রায় ১৮৬ জন কর্মী। এর পরপরই দ্বিতীয় সর্বোচ্চ ৭১ জন ত্রাণকর্মী প্রাণ হারিয়েছেন সুদানে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রগুলোকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে এবং বেসামরিক নাগরিক ও দাতব্য কর্মীদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে হবে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের তেহরিকে ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পরিবারের সদস্যদের সাথে সাপ্তাহিক সাক্ষাৎ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশ দেওয়া হয়েছে আরও একটি মেডিকেল বোর্ড গঠনের, যার সাথে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোন ডক্টর উসমা খান যুক্ত থাকবেন। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী ও পরিবারের সদস্যদের তার মেডিকেল রিপোর্ট গণমাধ্যমের সাথে শেয়ার না করতে বা বিষয়টিকে রাজনৈতিকীকরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান। সেখানকার তত্ত্বাবধায়ক তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে একটি প্রতিবেদন জমা দেওয়ার একদিন পর সুপ্রিম কোর্ট এ রায় দিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি সম্বলিত সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে চান না তিনি। অবরোধ চালিয়ে যাওয়ার মাধ্যমে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে বলে আবারও দাবি করেছেন তিনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে আলোচনা চলছে বলে ট্রাম্প দাবি করলেও তা অস্বীকার করেছে আইআরজিসি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ১৭ জুনের সমঝোতা স্মারকের সাথে যুক্ত ৬০ দিনের সময়সীমাটি অর্থহীন হয়ে পড়েছে, কারণ যুক্তরাষ্ট্র চুক্তিটি স্বাক্ষরের পরপরই তা ভঙ্গ করেছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, তুরস্ক এই প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত। ইরান ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তার হার ৩৩% নেমে এসেছে বলে জানিয়েছে রয়টার্স ইপসোসের জরিপ। গাজায় শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে হামাস ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জারেড কুশনার। তবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে মতপার্থক্যের কারণে এই উচ্চ পর্যায়ের আলোচনা কোনো বড় অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কুশনারের দীর্ঘ সময় বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, হামাস সম্পূর্ণ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না এবং গাজায় অভিযান চালিয়ে যাবে ইসরায়েলি বাহিনী। তবে কুশনারের দাবি, নেতানিয়াহুর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। এর আগে মিশরে হামাসের সঙ্গে বৈঠক করেন কুশনার। হামাস বলেছে তারা এই রূপরেখায় রাজি, তবে এর বাস্তবায়ন নির্ভর করছে প্রথমে ইসরায়েলের নিজস্ব প্রতিশ্রুতি পূরণ করার উপর।
ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার হামলায় 10 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। একই সময়ে মস্কো লক্ষ্য করে 620টিরও বেশি ড্রোন ছুড়েছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর 5টার মধ্যে রাজধানীর দিকে আসে 180টি ড্রোন ধ্বংস করা হয়েছে। পরে মস্কোগামী আরও 17টি ড্রোন ভূপাতিত করা হয়। একে গত 2 বছরের মধ্যে মস্কোর সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বর্ণনা করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানান, ড্রোন হামলায় 10 বছরের এক শিশু সহ 3 জন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি ঘরবাড়ি, গেস্ট হাউস ও একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তারা রাতে শত্রুদের ছোড়া ড্রোনের মধ্যে 111টি ভূপাতিত করতে পেরেছে। খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলে সেনেবিয়েভভ জানিয়েছেন, পেছনিহি বসতিতে 10 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। এছাড়া ইজিয়াম শহরে 9 বছরের এক শিশু সহ আরও 5 জন আহত হন। কিয়েভ অঞ্চলের ব্রোভারি শহরে রুশ ড্রোনের আঘাতে দপ্তর ও গুদাম সহ বিভিন্ন ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছেন মেয়র ইহোর সাপোজগো। ইউক্রেনকে অত্যাধুনিক সামরিক ড্রোন দিলে তার পরিণতি ভয়াবহ হবে বলে যুক্তরাজ্যকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার হামলা চালাতে ব্রিটিশ ড্রোন ব্যবহার করা হয়েছে এমন খবর নিশ্চিত হওয়ার পর রাশিয়া অভিযোগ করেছে, যুক্তরাজ্য জেনে শুনে ইউক্রেন পরিস্থিতিকে জটিল করে তুলছে। যুক্তরাজ্যে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে ক্ষোভ জানিয়ে বলেছে, যুক্তরাজ্যের এসব কর্মকাণ্ডের পরিণাম অনিবার্য এবং এর জন্য তাদের জবাবদিহি করতে হবে। রাশিয়া সতর্ক করে দিয়ে আরও বলেছে, এই যুদ্ধে তারা যত বেশি জড়াবে তাদের তত বেশি চড়া মূল্য দিতে হবে। গত জুনে ব্রিটেন জানিয়েছিল, চলতি বছরের মধ্যেই তারা ইউক্রেনকে সহায়তা প্যাকেজের অংশ হিসেবে 996 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের 1.5 লাখ ড্রোন সরবরাহ করবে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর বদনাম করা এবং তাদের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে লেভ সলজবার্গ নামের একজন রাজনীতিককে 11 বছর 1 মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তিনি দেশটিতে ইউক্রেন যুদ্ধবিরোধী রাজনীতিক হিসেবে পরিচিত। রাশিয়ার পস্কভ শহরের একটি আদালত গতকাল 63 বছর বয়সী সলজবার্গের বিরুদ্ধে এই রায় দেন। আদালতের দেওয়া রায়ের নিন্দা জানিয়ে তিনি বলেন, এই রায়ের একমাত্র লক্ষ্য একজন ব্যক্তিকে তার রাজনৈতিক, সামাজিক ও নাগরিক অবস্থানের জন্য শাস্তি দেওয়া। লেভ সলজবার্গ রাশিয়ার উদারপন্থী রাজনৈতিক দল ইয়াবলোকোর উপপ্রধান। তার দলের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানানো হয়েছে। এদিকে সলজবার্গকে কারাদণ্ড দেওয়ার আগে তার দল ইয়াবলোকোর পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরও যা থাকবে। ফিলিপাইনে নিজের স্কুলে বন্দুক হামলা চালালো শিক্ষার্থী, নিহত 2। এবং কাল কার্যকর হচ্ছে নতুন মার্কিন শুল্ক, সমঝোতায় পৌঁছানোয় কানাডার লক্ষ্য। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত 2 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। জাম্বোয়াঙ্গা শহরের মেয়র খাইমার আদানুল্লাসু জানান, নিহত 2 জনই শিক্ষার্থী। তাদের মধ্যে একজন গুলি চালানো বন্দুকধারী। সাংবাদিকদের বরাতে জানা গেছে, হামলাকারী 7ম শ্রেণীর একজন শিক্ষার্থী। সে একটি শ্রেণীকক্ষে ঢুকে গুলি চালায়। তবে গুলির কারণ কী ছিল এবং হামলাকারী কিভাবে অস্ত্রটি পেয়েছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর স্কুল ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক পুলিশের মুখপাত্র শেলামি চ্যাং। তবে তাৎক্ষণিকভাবে তিনি হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি জাম্বোয়াঙ্গার এতেনেও দে জাম্বোয়াঙ্গা হাই স্কুলে ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার যোগাযোগের প্রস্তাবে সাড়া দিয়েছেন। কিমের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে হোয়াইট হাউসের গুরুত্ব তার প্রথম মেয়াদের তুলনায়
অনেকটাই কম। তবে উত্তর কোরিয়ার এই নেতার সঙ্গে সরাসরি কূটনীতি পুনরুজ্জীবিত করার আগ্রহ বারবার প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু করার বিষয়ে তার প্রস্তাবে সাড়া দিয়েছেন কিম। এর বাইরে আর কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। এই বিষয়ে মন্তব্য করতে বলা হলে হোয়াইট হাউসের কর্মকর্তারা এবং নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার মিশন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। রোববার পেন্টাগনকে দীর্ঘদিনের এশীয় মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। উত্তর কোরিয়াও এই ধরনের মহড়ার প্রস্তুতির নিন্দা করেছে। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা তাদের গাড়ি, দুগ্ধ ও অ্যালকোহল খাতের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। অন্যদিকে কানাডা বিদ্যমান শুল্ক থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি খাতকে ছাড় দেওয়ার পাশাপাশি নতুন শুল্ক এড়াতে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে মার্কিন অ্যালকোহল পণ্যের উপর কানাডার প্রাদেশিক বিধিনিষেধ। ওয়াশিংটন এসব বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানাচ্ছে। কানাডার কেন্দ্রীয় সরকারও প্রদেশগুলোকে মার্কিন অ্যালকোহল পণ্যের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার জন্য চাপ দিচ্ছে। তবে এই বিষয়ে প্রাদেশিক সরকারগুলোর সিদ্ধান্ত হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। শুধু গাড়ি, দুগ্ধ ও অ্যালকোহল নয়, আরও অনেক কানাডীয় পণ্য নতুন শুল্কের আওতায় পড়তে পারে। ফলে চুক্তি না হলে কানাডার রপ্তানিকারকদের উপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এমন অবস্থায় দুই দেশের আলোচকদের হাতে এখনও সময় খুব কম। বুধবার নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে সমঝোতায় পৌঁছানোই অটোয়ার প্রধান লক্ষ্য। তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে ওয়াশিংটন তাদের দাবিতে অনড় থাকায় শেষ মুহূর্তে চুক্তি হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত 12টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 27 সেন্ট বা 0.3% বেড়ে ব্যারেল প্রতি $91.14 উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 42 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $85.04 দাঁড়িয়েছে। দিনের শুরুতে এর দাম 1% বেশি বেড়ে $85.37 উঠেছিল। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের বিষয়ে সমঝোতার সম্ভাবনা ক্রমেই কমে আসায় তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্বজুড়ে এক বছরের রেকর্ড 350 দাতব্য কর্মী নিহত, অগ্রহণযোগ্য বলছে জাতিসংঘ। কারাবন্দী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের। ইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ায় 620 ড্রোন হামলায় ইউক্রেনের, রুশ হামলায় ইউক্রেনে নিহত 10। ফিলিপাইনে নিজের স্কুলে বন্দুক হামলা চালালো শিক্ষার্থী, নিহত 2। এবং কাল কার্যকর হচ্ছে নতুন মার্কিন শুল্ক, সমঝোতায় পৌঁছানোয় কানাডার লক্ষ্য। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।